খবরদার, আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে এই কথা যদি আরেকবার মুখ দিয়ে উচ্চারণ করিস আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আসিফ, তোমার সামনে তোমার বউ আমাকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছা তাই বলছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কোনো প্রতিবাদ করবে না? তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? ও ঠিকই বলেছে, আমি প্রথমে তোকে ডিভোর্স দিব, তারপর ওকে বিয়ে করবো। এখান থেকে যা। বৌমা, এসব তুমি কি করছো? বাবা, আমার মরতে দেন বাবা, এই জীবনটা আমি রাখতে চাই না বাবা। কেন কেন তুমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছ বলো? বাবা, আপনার ছেলে এতদিন আমারে অনেক অবহেলা করছে, অনেক অপমান করছে, অত্যাচার করছে, আমি সব মাইনে নিছি বাবা, কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখে আসছি বাবা, এটা আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না বাবা। কষ্টে আমার মুখটা ফাইটা যাইতেছে বাবা, আপনি আমার মরতে দেন। তুমি কি দেখে এসেছো আমাকে বলো বৌমা। বাবা, আমি দেখলাম আপনার ছেলে রাস্তার পাশে দাঁড়ায় অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছে, আমাকে বলছে যে ওই মেয়ে নাকি ওর গার্লফ্রেন্ড, আর আমারে ডিভোর্স দিয়ে নাকি কয়দিন পরে ওই মায়েরা বিয়ে করবো বাবা। বাবা, আমি থাকতে আমার স্বামীর আরেকটা গার্লফ্রেন্ড থাকবে, এটা আমি মাইনা নিতে পারবো না বাবা, এটা আমি মাইনা নিতে পারবো না বাবা। আপনি আমারে আটকেন না, আপনি আমারে মরতে দেন বাবা। তুমি মরে গেলে আমি হেরে যাব, তুমি হেরে যাবে, তোমাকে বাঁচতেই হবে। গরিবের ঘরে জন্মেছো বলে তুমি মরে যাবে, তুমি মরে গেলে আমি হেরে যাবো। আসিফকে তোমার উচিত শিক্ষা দিতেই হবে বৌমা। এইটা কোনোদিনও সম্ভব না বাবা। অবশ্যই সম্ভব। আমি বুঝতে পারছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আঙুলটা আমাকে বাঁকা করতেই হবে। হোয়াট ইজ দিস? আপনাদের এত বড় সাহস, আমাকে দেখে আপনারা উঠে দাঁড়ালেন না কেন? এই কথা কান দিয়ে ঢুকে না। আপনাকে দেখে সবাই উঠে দাঁড়াবে কেন? হ্যাঁ, কে আপনি? ছোট লোকের বাচ্চা, আমি কে তুই আমার চিনতে পারতেছিস না? গায়ে হাত তোলার অভ্যাসটা কোন ঝেড়ে ফেলুন মিস্টার আসিফ। আমি সত্যি আপনাকে চিনতে পারছি না, কারণ আপনার বাবা এখন আর এই অফিসের এমডি নয়, আর আপনিও আমাদের এমডি ছিলেন। এই বেয়াদবের বাচ্চা, আমি যদি এই অফিসের এমডি ছেলে না হই, আমার ড্যাড যদি অফিসের এমডি না হয়, তাহলে অফিসের এমডি কে? আমি অফিসের এমডি। হোয়াট? তুই এই অফিসের এমডি মানে? ছোট লোকের বাচ্চা, তোর এই অফিসের এমডি কে বানিয়েছে? আমি। বাবা, ও কি বলছে এগুলো? তুমি গ্রামের এই চাষা মেয়েটাকে অফিসের এমডি বানিয়ে ফেলেছো? আমি ওকে এমডি বানিয়েছি। এখন থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য এই অফিসের সমস্ত কিছু শিরিন দেখাশোনা। এইসব তুমি কি বলছো বাবা? আমি তোমার ছেলে থাকতে এই মেয়েটা কেন অফিসের এমডি হবে? এই মেয়েটা কেন অফিসে সবকিছু দেখাশোনা করবে? কারণ আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি সব আমি শিরিন নামে লিখে দিই। বাবা, তুমি এসব কি বলতেছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনার বাবা ঠিকই বলছে, আপনার বাবার যত সম্পত্তি ছিল সব এখন আমার নামে। এই অফিসের এমডি আমি। একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার তো আগেও কিছু ছিল না, আপনার যা ছিল তার সবই আপনার বাবার। আপনি আপনার বাবার টাকায় বড়াই করতেন, আপনার বাবার টাকায় আপনি বড় বড় কথা বলতেন। আপনি আসিফ চৌধুরী। আচ্ছা, কি যেন একটা বলতেন আপনি আমাকে, ফকিন্নির বাচ্চা, ছোট লোক। এখন তো ফকির আপনি। যান রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। আমি আপনাকে এই অফিসে আর কোনো দিনও দেখতে চাই না। যান, গেট লস্ট। অসম্ভব।
আমি আমার বাবার অফিস ছেড়ে কোথাও যাব না। বাবা, শিরিন আমাকে অফিস থেকে বের করে দিতে চাচ্ছে, তুমি কিছু বলছো না কেন ওকে? আমি কি বলবো? শিরিন এই অফিসের এমডি, সেটাকে রাখবে না রাখবে সেটা তার ব্যাপার, আমার কিছু বলার নেই। বাবা, বাবা, আপনার বাবাকে ডেকে কোনো লাভ হবে না। 1 মিনিটের মধ্যে আপনি এই অফিস থেকে বের হবেন, না হলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এইটা আমার বাবার অফিস, আমার অফিস। এই অফিস ছেড়ে আমি 1 মিনিটের জন্য বের হবো না। ওকে ফাইন, ম্যানেজার সাহেব উনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেন। ইয়েস ম্যাডাম। এই আপনি একটু বেরোন তো। এই বেরো ম্যানেজার সাহেব, বেরো। আপনি তো কাজটা ঠিক করতেছেন। বেরো! বের কর! দাঁড়ান, আপনি এই বাড়িতে ঢুকেছেন কোন সাহসে? মানে আমার বাড়িতে আমি ঢুকবো, কার সাহস নিয়ে ঢুকতে হবে কেন আমার? কি বললেন আপনি? এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি ছিল, কিন্তু এখন এটা আমার বাড়ি। হোয়াট? এটা আপনার বাসা মানে? এই বাসা আপনার বাসা কিভাবে হলো? কারণ এই বাড়িটা আমি শিরিনের নামে লিখে দিয়েছি। তুমি এসব কি বলছো বাবা? তোমার যে একটা ছেলে আছে সেটা তুমি একবারও ভাবলে না? তুমি যে এই বাড়িটা শিরিনের নামে লিখে দিয়েছো, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? তুমি কোথায় থাকবে, কোথায় যাবে, তাহলে আমি কি জানি? আমার পছন্দ অপছন্দের গুরুত্ব যেহেতু তোমার কাছে নেই, আমারও নেই। আমি একটা মেয়েকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এলাম, আর কি তুমি কি করলে? তাকে অত্যাচার করলে, অবহেলা করলে, অপমান করলে। এখন তুমি কি করবে না না করবে সেটা তোমার ব্যাপার, এ ব্যাপার নিয়ে আমার ভাববার কিছুই নেই। আপনার মনে আছে কিছুদিন আগে আমার বাবা এই বাড়িতে এসেছিল, আর আপনি আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমি আর আমার বাবা যে কতটা কষ্ট পেয়েছে এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। সেদিন যেহেতু আমার বাবার এই বাড়িতে কোনো জায়গা হয়নি, আজকে আপনারও এই বাড়িতে কোনো জায়গা হবে না। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। না 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 না, আমি বাড়ি থেকে বেরোবো না। শিরিন, আমাকে না এই বাড়ির যে কোনো একটা কোনায় থাকতে দাও, যে কোনো একটা কোনায়। আমার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কোথায় থাকবো বলো? থাকার জায়গা না থাকলে আপনি রাস্তায় ঘুমাবেন, তবুও আপনার এই বাড়িতে কোনো জায়গা হবে না। ভালোই ভালোই বলছি বেরিয়ে যান, নাহলে দারোয়ান ডেকে এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা, তোমার সামনে তোমার ছেলেকে একটা মেয়ে তোমার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে, তুমি কিছু বলবো না? ছেলে আমার ঠিক আছে, কিন্তু আমার কিছু বলার নেই, কারণ এই বাড়িও আমার না, এই বাড়ি শিরিনের। ও কাকে রাখবে না রাখবে সেটা তার ডিসিশন। আরে আমি থাকতে পারি কিনা সেইটা ভাবছি, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বাবা, আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। ও বুঝছি, আপনি ভালোই ভালোই বের হবেন না, তাই তো? দারোয়ান, এই দারোয়ান! থাক, দারোয়ান ডাকতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। ও মাই গড, মানুষজন যে কেন এভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে বুঝছি না। আসিফ, এই আসিফ, আসিফ, এই আসিফ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? এই দিনে দুপুরবেলা তুমি রাস্তার মধ্যে এভাবে শুয়ে আছো কেন? শুধু দিনে না, কালকে সারা রাত আমি রাস্তায় ঘুমিয়েছিলাম। হোয়াট? তুমি সারা রাত রাস্তায় ঘুমিয়েছো? বাট হোয়াই? কারণ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে বাবা, আঙ্কেল তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলে তুমি রাস্তায় শুয়ে থাকবা? আমাকে একটা কল দিতে পারতা, আমি নিজে এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতাম। সত্যি বলছো? আমাকে তুমি তোমার সাথে তোমার বাসায় নিবা? অবশ্যই সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না বেব। সত্যি তুমি আমাকে ভালোবাসো তো সোনিয়া? সত্যি সত্যি সত্যি। থ্যাংক ইউ সোনিয়া, আমি আমার সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে এসেছি। এখন আর তোমার আর আমার মধ্যে কোনো বাধা নাই। চলো, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, এরপর আমি তোমাকে বিয়ে করব।
আচ্ছা ঠিক আছে, সব হবে। তার আগে বলো, আঙ্কেল কেন তোমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে? ড্যাড আমাকে বাসা থেকে বের করে দেয়নি, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার স্ত্রী। হোয়াট? তোমার স্ত্রী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আমার বাবা তার সমস্ত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সবকিছু আমার স্ত্রীর নামে লিখে দিয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি শিরিনের সাথে কখনো ভালো ব্যবহার করিনি, সবসময় খারাপ ব্যবহার করি। তাই শিরিন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ও মাই গড আসিফ, তুমি সব কি বলছো? তার মানে তোমার বাবা সব সয় সম্পত্তি তোমার স্ত্রীর নামে লিখে দিয়েছে? হ্যাঁ সোনিয়া, মানে তোমার এখন কিছুই নাই? কিচ্ছু নেই, সেই জন্যই তো আমি রাস্তায় শুয়েছি। আমি একদম পথের ফকির হয়ে গেলাম। সোনিয়া, সোনিয়া আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আর আমি তোমাকে বিয়ে করব, আমাকে নিয়ে যাও প্লিজ। এই ফকিনির বাচ্চা, আচ্ছা তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকিনির বাচ্চাকে আমি বিয়ে করব, যার বাপের কিনা কিচ্ছু নাই? শোন, তোর বাপের অনেক টাকা ছিল, তোর গাড়ি ছিল, তুই আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতি, দামি দামি গিফট করতি, আর সেজন্যই আমি এতদিন তোকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন তো তুই রাস্তার ফকির, তুই আমাকে কিছুই দিতে পারবি না। আর তাই তোর সাথে সম্পর্ক তো দূরের কথা, আজকের পর থেকে আমি তোর সাথে পরিচয় রাখবো না। আর খবরদার, আমার সাথে একদম যোগাযোগ করার ট্রাই করবি না। বাড়ি সোনিয়া, কি যে গার্লফ্রেন্ডকে এত ভালোবাসতা, দামি দামি গিফট কিনে দিতা, বাবার লাখ লাখ টাকা খরচ করতা, আজকে তোমার কিছু নাই দেখে সেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল? এখন বুঝতে পেরেছো, একজন পুরুষকে তার স্ত্রীর চাইতে বেশি আর কেউই ভালোবাসতে পারে না। সবাই যার যার স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন করে নেবে, তারপর স্বার্থ ফুরালে সবাই চলে যাবে। বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে। আগামীকাল সকাল 10টার মধ্যে তোমাকে আমি আমার অফিসে দেখতে চাই। কি ব্যাপার, আপনি এভাবে অফিসে চলে আসলেন কেন? শিরিন তুমি না বললে আমাকে অফিসে আসতে? আমি আপনাকে অফিসে আসতে বলেছি, আপনি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলেন কেন? আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, এই এই বাইরে যান, যান গেটের বাইরে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলবেন, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি? বুঝতে পেরেছেন? যান। ম্যাডাম বলবো? আমি এই অফিসের এমডি, আপনি আমাকে ম্যাডাম বলবেন। আর হ্যাঁ, আপনি করে কথা বলবেন। এখন ম্যানেজার যেটা বলেছে সেটা করেন, যান। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ আসুন। ম্যাডাম আমাকে ডেকেছিলেন কিছু হিসাবের জন্য। কি হিসাব বাকি? আমার না কিছু টাকা দরকার, আমাকে কি একটু টাকা দিবেন? আজকে দুপুরবেলা কি খাবো সেটাও আমি জানি না, প্লিজ আমাকে কিছু টাকা দেন ম্যাডাম। টাকা আমি আপনাকে দিব না, আপনি আমাকে টাকা দিবেন। আমি টাকা দিব মানে? আমরা হিসাব করে দেখেছি যে গত 1 বছরে আপনি আপনার ব্যক্তিগত কাজে অফিসের অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিয়েছেন। আপনাকে এখন এই মুহূর্তে এই 50 লক্ষ টাকা ফেরত দিতে হবে। ম্যাডাম আমি 50 লক্ষ টাকা এই মুহূর্তে কোত্থেকে আপনাকে ফেরত দিব? টাকা নেওয়ার সময় মনে ছিল না যে কিভাবে টাকাটা ফেরত দেবেন? শুনেন, অত কথা বলে লাভ নেই। আপনি যদি এই মুহূর্তে 50 লক্ষ টাকা ফেরত দিতে না পারেন, তাহলে ম্যাডাম পুলিশ ডেকে আপনাকে পুলিশের হাতে ধরে দেবে। তখন না বাকিটা জীবন আপনাকে জেলখানা কাটাতে হবে। না না না, প্লিজ ম্যানেজার সাহেব আমাকে পুলিশের কাছে দিয়েন না প্লিজ, আমি আমার বাকিটা জীবন জেলে কাটাতে চাই না। ভেরি গুড, তাহলে টাকাটা ফেরত দিন। ম্যাডাম বিশ্বাস করেন, আমার কাছে বিষ খাওয়ার টাকাটাও নেই, আমি আপনাকে 50 লক্ষ টাকা কোত্থেকে দিব? আমাকে মাফ করে দেন,
এই টাকাটা আমি দিতে পারবো না। মাফ চায় ফকির মিসকিনরা। মিস্টার আসিফ, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। এক সময় আপনি আমাকে ফকিন্নির বাচ্চা বলতে বলতে এখন নিজেই ফকির হয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে মাফ করব না। ম্যানেজার সাহেব, বুঝতে পেরেছি উনি টাকা দিতে পারবে না, আপনি এক্ষুনি পুলিশকে কল করুন। না না ম্যানেজার সাহেব প্লিজ, পুলিশকে কল দিতে হবে না। ম্যাডাম ম্যাডাম আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকাটা দিয়ে দিব ম্যাডাম, আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আপনাকে 7 দিনের সময় দিলাম, কিন্তু এই 7 দিনের মধ্যে যদি আপনি টাকা জোগাড় করতে না পারেন আমি কিন্তু আপনাকে পুলিশে ধরিয়ে দিব। আর মনে রাখবেন, আমাদের লোকজন সব সময় আপনাকে ফলো করবে, পালিয়ে যাওয়ার চেষ্টা ভুলেও করবেন না। যান, যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করুন। কি রে এই মামা, একটু কথাটা শোন না, আমি তো করে কি কইতেছি, ফোনটা রাখ না। কি রে মামা, বন্ধু ফোনটা রাখ তো, তোর সাথে আমার জরুরি কথা আছে, একটু কথাটা শোন। তুই ফোনে হাত দিতাছস কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। শোন, তোর যা কিছু বলার তাড়াতাড়ি বল, আমার কিন্তু সময় নেই। বন্ধু আমার না খুব জরুরি ভিত্তিতে 50টা লাখ টাকা খুব দরকার, আমাকে 50টা লাখ টাকা ধার দিয়ে নিলে পুলিশ আমার যে কোনো সময় ধরে নিয়ে যাবে, আমি জেলের ভাত খেতে চাই না মামা, প্লিজ আমাকে একটু হেল্প কর। আমারে কি পাগলে পাইছে যে তোর মতন ফকিন্নির বাচ্চারে 50 লাখ টাকা ধার দিব? সব তুই কি বলছিস তোমার? আরে বেটা, তোরে এই মুহূর্তে যদি 50 টাকা ধার দিই তুই তো সেইটাই দিতে পারবি না। 50 লাখ টাকা তো অনেক দূরের ব্যাপার। শোন, ফালতু কথা বলবি না, এখানে যা। তোরা আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? আমি তোদের জন্য কি না করেছি বল? নিজে একটা শার্ট কিনলে তোদেরকেও কিনে দিতাম, যেইখানে যেখানে ঘুরতে যেতাম তোদেরকে সাথে করে নিয়ে যেতাম, আমার খরচে নিয়ে যেতাম, ঢাকা শহরে যত বড় বড় রেস্টুরেন্ট আছে সবগুলোতে তোদেরকে খেতে নিয়ে যেতাম। তোরা আজকে যে ব্যবসা করতেছিস, এই ব্যবসার টাকাটা পর্যন্ত আমার দেয়া তোদেরকে, আজকে তোরা জায়গায় পোল্ট্রি নিয়ে নিলি। এইসব পুরাতন কাসুন্দি ঘাইটা না এখন কোনো লাভ নাই, তুই এখান থেকে যা তো, সময় নষ্ট করিস না, যা ভাগ। হায় রে বেঈমান, তোরা আমার সাথে এত বড় বেঈমানি করলি? বিপদে পড়লে যে বন্ধু চেনা যায় এটা আবার প্রমাণ হইল। ঠিক আছে, আমাকে তোদের টাকা ধার দেওয়া লাগবে না, আমার কাছ থেকে তোরা যে টাকাটা ধার নিছিলি সেই টাকাটা আমাকে ফেরত দে। এই বেটা, তোর কাছ থেকে আমরা কবে আবার টাকা নিছি? আরে তোরা যে ব্যবসার কথা বইলা আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিলি, সেই টাকাটা অন্তত আমারে ফেরত দে। এ বেটা, এই তোর কাছ থেকে যে আমরা ব্যবসার জন্য টাকা ধার নিছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? তোরা আমার বন্ধু, আমি বন্ধু মনে করে তোদেরকে টাকা ধার দিচ্ছি, সেই জন্য আমার প্রমাণ কি? বন্ধু বান্ধবের মধ্যে প্রমাণ রাখতে হবে। তো যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু আমরা কোনো টাকা ধার নেইনি, তোরে কোনো টাকাই শোধ করবো না, ভাগ। হারামির বাচ্চারা, তোর আমার টাকা ফেরত দিবি না? তোর আমার টাকা ফেরত দিবি না? এই তোর আমার টাকা দিতে হবে। বেঈমান, স্বার্থপর, এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউরে চেনে না। কত মানুষের জন্য আমি কত কিছু করলাম, অথচ আমার বিপদে কেউ আমাকে চিনল না। হায় রে দুনিয়া, আমি এখন অফিসের 50 লক্ষ টাকা কোত্থেকে দেব? আর টাকাটা দিতে না পারলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমার বাবার মান সম্মান যাবে। তার চেয়ে বরং নিজেকে শেষ করে দিই, তাহলে এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু থেকে একেবারে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর থাকবো না, সবাইকে ছেড়ে চলে যাব। তুমি না বড় লোকের ছেলে, এত তাড়াতাড়ি জীবনের কাছে হার মেনে জীবনটা শেষ করে দিতে চাচ্ছ? হ্যাঁ, আমি জীবনের কাছে হেরে গেছি, আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, সেজন্য নিজেকে শেষ করে দিচ্ছি। শিরিন, তোমাকে ধন্যবাদ। তুমি যদি আমাকে বাসা থেকে বের করে না দিতে, অফিস থেকে বের করে না দিতে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে জীবনটা এত কঠিন।
এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না। জানো শিরিন, তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর একবেলা খাওয়ার জন্য 10টা টাকা উপার্জন করার জন্য আমি যে কত কষ্ট করেছি, অথচ আমার বাবা বড়লোক বলে আমি তার কত টাকা নষ্ট করেছি, আজে বাজে খরচ করেছি, কত খাবার অপচয় করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, বাবার মনে আঘাত দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি। আসলে আমি না এতটা বিগড়ে যেতাম না। কেন আমি বিগড়ে গেছি জানো? কারণ আমি লাইফে কোনোদিন অভাব দেখিনি। আমার বাবা আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি। কষ্ট কি জিনিস, বাস্তবতা কি জিনিস, পরিশ্রম কি জিনিস তুমি কোনোদিন আমাকে বুঝতে দাও নাই বাবা। আমি যদি জন্মের পর থেকে অভাব দেখতাম, পরিশ্রম দেখতাম, কষ্ট দেখতাম, তাহলে আমার মধ্যে এত অহংকার জন্মাতই না। মানুষকেও আমি মানুষ হিসেবে মূল্যায়ন করতাম। এই কয়দিনে আমি আরো একটা জিনিস বুঝেছি, বাপের টাকায় বড়াই দেখানোর আসলে কিছুই নাই। বাবার যত টাকা পয়সাই থাকুক, সেটা শুধুই বাবা। একটা সন্তানের উচিত নিজের যোগ্যতায় কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো। আমি এও শিখেছি, যখন ভালো সময় থাকবে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, আর এমন কিছু আপন মানুষ বানানো উচিত যারা কিনা বিপদে পাশে এসে দাঁড়াবে। বাবা, তোর কথাটা শুনে আমার গর্বে বুক ভরে উঠছে। অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস। আসলে ভুল তো তোর একার নয়, আমাদেরও। এই সংসারের অভাব অনটন তুই কখনো বুঝতে দেয়নি। যখন চেয়েছিস কাঁড়ি কাঁড়ি টাকা তোর হাতে দিয়েছি, একবার বুঝাইনি যে এই টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয় একটা মানুষের। ব্যবসা বাণিজ্য, বিত্ত বৈভব, প্রতিবন্ধীর মধ্যে ডুবেছিলাম। একবার পিছন ফিরে তাকাইনি যে আমার একটা ছেলে আছে, তাকে আমার সময় দেওয়া উচিত, কাউন্সিলিং করা উচিত, তার সাথে থাকা উচিত, টেক কেয়ার করা উচিত। অনেক দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি আনন্দিত। শিরিন, তোমাকে আমার বিশেষ ধন্যবাদ যে আমাদের পুরো প্ল্যানটাই সাকসেসফুল হয়েছে। প্ল্যান? কিসের প্ল্যান বাবা? তোমার অহংকার পতনের প্ল্যান। মানে বাবা আমাকে কোনো সম্পত্তি লিখে দেয়নি। এই সব কিছু আমাদের একটা সাজানো নাটক ছিল, আর এই নাটকটা আমরা করেছি যাতে তোমার অহংকারের পতন হয়, তুমি যেন নিজের ভুলটা নিজে বুঝতে পারো। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আমি তোমার স্ত্রী হয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যাই করেছি তোমার ভালোর জন্য, তোমার পরিবর্তন হওয়ার জন্য করেছি। স্যার আমি যা করেছি সবই ম্যাডাম আর স্যারের কথায় করেছি স্যার। আই এম সরি স্যার। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। শিরিন, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তুমি যদি এই নাটকটা না সাজাতে না, আমি আসলেই কোনোদিন বদলাতাম না, এই বড় লোকের অহংকারী ছেলে হয়ে থাকতাম। আমি কথা দিচ্ছি তোমাকে শিরিন, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমার যোগ্য স্ত্রী, কোনোদিন তোমাকে অবহেলা করব না, অপমান করব না। বাকিটা জীবন আমি তোমার এই 2 হাত ধরে পার করে দিতে চাই। সরি প্লিজ।